ওয়েলকাম। টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা কিসের উপরে। হ্যাঁ, প্রেসির উপরে। প্রেসি রাইটিংটা বেশিরভাগ স্টুডেন্টের কাছে খুব কঠিন মনে হয়, তো ভাবলাম প্রেসি রাইটিংটা নিয়ে খুব তোমাদেরকে সহজভাবে একটু বলে দিই, যাতে তোমরা নিজেরাই খুব স্ট্যান্ডার্ড প্রেসি একদম আরাম করে লিখতে পারো। তো প্রথমে আমি একদম শুরু থেকে স্টার্ট করব। প্রথমে প্রেসি কী জিনিস, কোথায় থেকে এলো শব্দটা, তারপরে প্রেসি কয় ধরনের হয়, তারপর প্রেসির কিছু রুলস বলে দেবো যেগুলি তোমাকে মেনে চলতে হবে, আর তারপরে তোমাকে বলে দেবো টিপস। আর তার সাথে সাথে আমি এক্সাম্পল দিয়েও তোমাদেরকে প্রেসি রাইটিংটা শিখিয়ে দেবো এই ভিডিওতেই। তো আশা করবো তোমরা শেষ পর্যন্ত দেখবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো, প্রেসি শব্দটা এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড প্রেসি থেকেই। এই শব্দটার মানে ছিল সংক্ষেপে বলা কিছু। এর উচ্চারণটা কিন্তু প্রেসি, মানে যেভাবে আমরা উচ্চারণ করি জেনারেলি ঠিক সেরকমভাবেই, তবে শেষের যে এসটা আছে না, সেটা যদি প্লুরাল হয় তখনই উচ্চারণ হয়। মানে যখন আমি একাধিক প্রেসির কথা বলছি তখন আমাকে ইংরেজিতে প্রেসিজ বলতে হবে, কিন্তু সিঙ্গুলারে এটা প্রেসি হিসেবেই ব্যবহার করা হয়। এবার আসি প্রেসির ক্লাসিফিকেশন সম্বন্ধে। প্রেসি জেনারেলি তিন ধরনের হয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, মানে যে প্রেসিগুলি তোমাকে সাধারণত কোনো কিছু ডেসক্রাইব করে, কোনো ইভেন্টস, কোনো সিন বা কোনো সাইটের বা কোনো কান্ট্রির ইত্যাদি প্লেসের যখন ডেসক্রিপশন হবে তখন সেটা হবে ডেসক্রিপটিভ প্রেসি। তারপরে হচ্ছে যে ন্যারেটিভ প্রেসি, মানে ন্যারেট বা বর্ণনা করা, কোনো ঘটনার বর্ণনা করা, কোনো সময়কার ঘটনা, সে অতীত হোক, ফিউচার হোক বা প্রেজেন্ট হোক, তখন সেটাকে বলা হয় ন্যারেটিভ। আর হচ্ছে রিফ্লেকটিভ, মানে রিফ্লেকশন অন সাম ভাইসেস অর ভার্চুজ, বা ধরে নিতে পারো কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো কিছুর উপরে। অ্যাবস্ট্রাক্ট মানে আমরা যেগুলি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না, জানো নিশ্চয়। যেমন ধরো দয়া, মৃত্যু, ভালোবাসা, স্নেহ, দেশপ্রেম, এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস। তো এইগুলির উপরে যখন অথর রিফ্লেক্ট করে বা কোনো কিছু মূল্যায়ন করে প্যাসেজটা লেখে, তখন সেটাকে বলা হয় রিফ্লেকটিভ প্রেসি। তো এই ছিল তিন ধরনের প্রেসি। এবার আমরা দেখব রুলসগুলি। দেখো, 10টা রুল আমি তোমাকে বলবো যেগুলি তোমাকে অবশ্যই মেনে চলতে হবে প্রেসি রাইটিংয়ের সময়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল, প্রেসি রাইটিংয়ের সময় তোমাকে প্রশ্নে দেওয়া থাকুক বা না দেওয়া থাকুক, অবশ্যই কিন্তু তোমাকে প্রেসি যেটা তুমি লিখতে চাইছো সেটার একটা টাইটেল দিতে হবে। কিভাবে দেবে সেটা আমি তোমাকে টিপসে গিয়ে বলে দেবো। তো প্রথমে হচ্ছে গিভিং এ টাইটেল অফ ইয়ার প্রেসি, তোমাকে অবশ্যই একটা প্রেসির টাইটেল দিতে হবে। 2 নম্বর হচ্ছে তোমার প্যাসেজের যে আয়তনটা, মানে ভলিউমটা, যেটা ধরো 150 ওয়ার্ডের প্যাসেজ তোমার কাছে আছে, সেইখান থেকে তোমাকে প্রেসি লিখতে বলা হচ্ছে, তাহলে সেই 150 ওয়ার্ডের প্যাসেজটা তোমাকে যখন প্রেসি লিখতে হবে তখন তোমাকে মোটামুটি 50টা ওয়ার্ডের ভিতরেই কিন্তু প্রেসিটা কমপ্লিট করতে হবে। সো দ্য প্রেসি অফ এ প্যাসেজ শুড বি রিটেন ইন জাস্ট 1/3 অফ ইয়োর টোটাল প্যাসেজ, মানে তোমার টোটাল যে প্যাসেজ আছে তার 1/3 পোর্শনে হবে তোমার প্রেসি রাইটিং। 3 নম্বর হচ্ছে তোমাকে বারবার পড়তে হবে, রিড এগেইন অ্যান্ড এগেইন, এগেইন অ্যান্ড এগেইন। জেনারেলি রিড জেনারেলি তোমাকে প্রেসিটা বারবার না পড়লে তুমি অ্যাকচুয়াল যে মিনিংটা সেটা বুঝতেই পারবে না। ওই জন্যে আমরা সাধারণত খুব ভুল করে থাকি প্রথমেই, যে একবার পড়েই প্রেসিটা লিখতে থাকি। মোটেও নয়, তুমি বুঝতে পারো না পারো, প্রথমবারে তুমি যে আইডিয়াটা পাবে একবার পড়ে, দেখবে দ্বিতীয়বারে আরও বেশি আইডিয়া পাচ্ছ। ঠিক তেমনিভাবে 3 নম্বরের বেলায় তুমি যখন পড়বে দেখবে আরও বেশি ব্যাপারটা তোমার কাছে ইজি মনে হচ্ছে। তাই আমি বলবো প্রেসিটা অ্যাটলিস্ট 3 থেকে 5 বার পড়বে, তারপরেই লেখাটা স্টার্ট করবে। প্রথমে 3 বার পড়ে তুমি একটা জেনারেল আইডিয়া পেয়ে যাবে। 4 নম্বর নিয়ম হচ্ছে তোমাকে পড়ে, বারবার পড়ে, যে প্যাসেজটা তোমাকে দেওয়া আছে, যে প্যাসেজটার প্রেসি লিখতে বলা হচ্ছে, সেই প্যাসেজটার মিনিংটা তোমাকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে অবশ্যই। মিনিংটা তুমি যদি না বুঝতে পারো তুমি প্রেসি কখনোই ঠিকঠাক করে লিখতে পারবে না। অতএব প্যাসেজের মিনিংটা তোমার বোঝাটা খুবই জরুরি। তারপরের নিয়ম হচ্ছে যে জেনারেলি প্রথম 2-3টে সেন্টেন্সের ভিতরেই, মানে প্যাসেজের প্রথম 2-3টে সেন্টেন্সের ভিতরেই যে প্যাসেজটা বলা হচ্ছে বা যে প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে প্রেসি লিখবার জন্যে, সেই প্যাসেজের মূল অর্থটা দেওয়া থাকে। অতএব প্রথম 2-3টে লাইন কিংবা শেষের 2-3টে লাইন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে। জেনারেলি মানে 90% ক্ষেত্রেই প্যাসেজের প্রথম 2-3টে সেন্টেন্সের ভিতরেই যে আসল মিনিংটা সেটা দেওয়া থাকে, নইলে শেষের 2-3টে লাইনের ভিতরে দেওয়া থাকে, মাঝে খুব কমই দেওয়া থাকে। তো তবুও যেহেতু 80 থেকে 90% কেসের ক্ষেত্রে কী হয় যে এটা ফার্স্টেই দেওয়া থাকে, ওই জন্য প্রথম দিকের লাইনগুলি একটু বেশি গুরুত্ব দেবে। সেখানে যদি অর্থটা নাও দেয়া থাকে, কিন্তু সেই প্রথম 2-3টে লাইনের মানে থেকেই তুমি কিন্তু বুঝতে পারবে যে প্যাসেজটা কি সম্বন্ধে বলতে চাইছে। তারপরে প্যাসেজে তুমি কখনোই তোমার পার্সোনাল মতামতটা কিন্তু দিতে পারবে না, মানে আই থিঙ্ক, অ্যাকর্ডিং টু মি,
এই ধরনের মাই ওপিনিয়ন, এই ধরনের সেন্টেন্স কিন্তু তুমি কখনোই প্যাসেজে বা প্রেসিতে কখনোই ব্যবহার করতে পারবে না। পরের নিয়ম হচ্ছে যে রেটরিক বা অলংকার যেগুলি বাক্যে ব্যবহার করা হয় বা অ্যাজ লাইক, এই ধরনের সেন্টেন্সগুলি তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে। এগুলি তোমার অর্থটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে, মানে অর্থটাকে খুব ভালো করে তোমাকে বোঝাবে, কিন্তু এই শব্দগুলি বা এই সেন্টেন্সগুলি প্রেসি লিখতে গিয়ে সাধারণত ব্যবহার হয় না। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটাও কিন্তু একটা রুল। অতএব অর্নামেন্ট বা রেটরিক বা ধরো কোনো সেন্টেন্স দেওয়া আছে, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ, এই ধরনের অ্যাজ, লাইক বা এক্সাম্পল, ফর এক্সাম্পল, এই যে সেন্টেন্সগুলি দেওয়া থাকবে এইগুলি প্যাসেজের অর্থটাকে তোমাকে ইলাবোরেটলি বলে দেবে, কিন্তু এইগুলি তুমি কখনোই প্যাসেজে প্রেসিতে লিখতে পাবে না। তুমি যে প্রেসিটা লিখবে সেই প্রেসির ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিম্পল এবং লুসিড ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। কখনোই বোম্বাস্টিং ওয়ার্ড ব্যবহার না করাটাই ভালো। তুমি যেটা জানো সেই সহজ এবং সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করো। সবসময় আমরা মনে করি যে কিছু আননোন শব্দ দিলে মনে হয় প্যাসেজটা খুব ভালো হবে। পাতি ইংলিশ যেটা আমরা সাধারণত বাংলায় বলে থাকি, সেই পাতি ইংলিশ বলে কিছু নেই। তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন এবং তুমি যেটা বলতে চাইছো সেই এক্সপ্রেশনটা ঠিকঠাক প্রকাশ করতে পারলেই কিন্তু ইউ আর রেডি টু প্রেজেন্ট এ স্ট্যান্ডার্ড প্রেসি। সুতরাং তোমাকে ভাবতে হবে যে আমি ভুল না লিখে সঠিকটা লিখব। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ধরো অর্ডার, অ্যাডভাইস, এগুলি যে সেন্টেন্সগুলি থাকে সেই সেন্টেন্সগুলিতে তো সাধারণত সেকেন্ড পার্সনে বলা থাকে, যেমন ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এখানে ইউটা উজ্জ্ব আছে তোমাকে বলছে। তো সেই জায়গাগুলি কিন্তু অ্যাভয়েড করে তোমাকে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সনে লিখতে হবে। আমি একটু আগেই বললাম যে ফার্স্ট পার্সনে লেখাটা ঠিক নয়, আমি এটা টিপসে গিয়ে বলবো যে কিভাবে তোমাকে লিখতে হবে। এবার যদি তোমাকে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা যদি ফার্স্ট পার্সনে লেখা থাকে, মানে অথর বা ন্যারেটর নিজেই সেই কথাগুলি বলছেন, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? এখানে লিখতে হবে অথর সেইজ বা অ্যাকর্ডিং টু দ্য অথর, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, এইভাবে লিখতে হবে। হি থিঙ্কস, হি থট, এইভাবে লিখতে হবে তোমাকে। এটাও সেই আই, প্যাসেজটা আয়ে লেখা আছে, ফার্স্ট পার্সনে লেখা আছে বলে যে তুমি তোমার প্রেসিটা ফার্স্ট পার্সনে লিখে দেবে, সেটা কিন্তু কখনোই করা যাবে না। আর টাইটেলটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে স্যার কোশ্চেনে যদি টাইটেলের কথা না বলা থাকে তাহলে কি টাইটেলটা দেবো? দেখো, কোনো কিছুর টাইটেলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমার নেমটা যেমন তোমার আইডেন্টিটি বিয়ার করে, তেমনি তোমার প্রেসির টাইটেলটাও কিন্তু তোমার প্রেসির আইডেন্টিটি বিয়ার করে। অতএব এটা জেনারেলি ম্যান্ডেটরি ধরে নেওয়া হয় প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে। উইদাউট এ টাইটেল নাথিং ইজ ভেরিফাইড অর নাথিং ইজ অথেন্টিকেটেড। সো টাইটেল শুড বি রিটেন, I must say title must be written whether it is asked to write in question or not. টিপ নাম্বার 1, প্রেসি টাইটেলটা তোমাকে অবশ্যই দিতে হবে। প্যাসেজ থেকে তুমি যে মিনিংটা বুঝতে পারলে সেই মিনিং অনুযায়ী তোমাকে এমনভাবে প্রেসির টাইটেলটা দিতে হবে যে টাইটেলটাই তোমার প্রেসির বিষয়বস্তুটা অনেকটা ক্লিয়ার করে দেবে। বোঝা গেল? যেমন ধরো পার্টিকুলার একটা সাইট বা পার্টিকুলার একটা প্লেসের যদি বর্ণনা দেয়, তুমি যে শুধু হয়তো প্লেসের কথাটা বলে দিলে সেরকম কিন্তু নয়। বা কোনো একটা ধরো লাইফ বায়োগ্রাফি দেওয়া আছে, সেই বায়োগ্রাফির জাস্ট তুমি একটা টাইটেল দিয়ে দিলে যে স্বামী বিবেকানন্দ, সেরকম কিন্তু নয়। ধরো কোনো টাইম নিয়ে কথা হচ্ছে, টাইমের অনেক কিছু হতে পারে, যে ইউটিলাইজেশন অফ টাইম বা ইউজ অফ টাইম বা টাইম, হাউ টাইম শুড বি ইউটিলাইজড, এই ধরনের ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলি, ইউটিলাইজেশন অফ টাইম, টাইমের সৎ ব্যবহার, এটা থেকেই বুঝে যাবে যে তোমার প্রেসিজ যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে তোমার টাইমটা কীভাবে তুমি বা একজন ইউটিলাইজ করবে সেই সম্বন্ধে তুমি বলতে চাইছো। তো সেই ধরনের ছোটো ছোটো ফ্রেজে বা ছোটো ছোটো সেন্টেন্সে সেই টাইটেলগুলি দিতে হবে। জেনারেলি প্রেসি টাইটেল কিন্তু কখনোই একটা বা দুটো শব্দে হয় না, এটা মাথায় রাখবে। কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স যেগুলি আছে, যে প্যাসেজটা তুমি পড়লে সেই কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সগুলিকে তোমাকে আলাদা আলাদা করে ভাবতে হবে। তুমি সেগুলি মার্ক করে রাখতে পারো কিংবা রাফ পেপারে সেগুলি লিখে রাখতে পারো। সেই কমপ্লেক্স সেন্টেন্সের, কম্পাউন্ড সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজগুলি তুমি রাফ পেপারে লিখে রাখতে পারো বা মার্ক করতে পারো। এবার সেই প্রিন্সিপাল ক্লজগুলি বা মেন ক্লজগুলিকে তুমি সুন্দরভাবে গুছিয়ে লেখো, দেখো তোমার প্যাসেজ বা প্রেসি রেডি হয়ে যাবে। অ্যাকচুয়ালি মেইন ক্লজেই কিন্তু সেগুলি বলে দেওয়া থাকে, পরে সেগুলি ইভেনচুয়ালি ঘটনাক্রমে সেগুলিকে তোমাকে কিন্তু ক্রম অনুসারে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে উইথ প্রপার ইউজ অফ কনজাংশন। তাহলে এখানে টিপ নাম্বার 3তে আমি বলবো ইউজ অফ কনজাংশন, তোমাকে ঠিকঠাক করে লিখতে হবে। তুমি যে একটা 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 করে সেন্টেন্সগুলি প্যাসেজ থেকে লিখে লিখে নোট ডাউন করে রাখলে, সেগুলি তুমি যদি পরপর বসেই যাও, সেগুলি কিন্তু মনে হবে যে এক একটা বিচ্ছিন্ন ঘটনা। সেরকম যেন না হয়, একদম নিরস যেন না হয়, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের যেন মিল থাকে। প্রেসিতে কোনো প্যারাগ্রাফ হবে না, তোমাকে যা লিখতে হবে একটা প্যারাগ্রাফে লিখতে হবে। ভলিউমটা রুলে বলা ছিল
যে অবশ্যই 1/3 হবে। 150 ওয়ার্ডের প্যাসেজ থাকলে তোমাকে 500টা ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, সেটা 40 হতে পারে বা 60 হতে পারে ম্যাক্সিমাম, বাট নট মোর দ্যান 60। এর আগে আমি বললাম যে রুলে এক্সাম্পল, অ্যাজ, লাইক, এইগুলি, এই শব্দগুলি অবশ্যই ব্যবহার করতে হবে, মানে এই সেন্টেন্সগুলি অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। দেখবে যে অ্যাজ, লাইক, ফর এক্সাম্পল এর আগে যে সেন্টেন্সগুলি আছে সেই সেন্টেন্সগুলি হচ্ছে অ্যাকচুয়াল সেন্টেন্স, যে সেন্টেন্সগুলি প্যাসেজের অর্থটা প্রকাশ করছে। অতএব ফর এক্সাম্পল, অ্যাজ, লাইক এই ধরনের যখন তুমি ফ্রেজ পাবে বা সেন্টেন্স পাবে, ঠিক সেই সেন্টেন্সের আগের সেন্টেন্সগুলির উপরে বেশি গুরুত্ব দাও, সেখানে দেখবে প্যাসেজের আসল অর্থটা দেয়া থাকবে। প্যাসেজ যেরকমই হোক না কেন, সেটা ডেসক্রিপটিভ হোক, ন্যারেটিভ হোক বা রিফ্লেক্টিভ হোক, নেভার রাইট ডাউন ইওর ওন ওপিনিয়ন, কখনোই তোমার মতামতটা অবশ্যই লিখবে না। আর অবশ্যই আমি বলবো যে প্রেসি রাইটিং ক্ষেত্রে অনেক সময় সবাই মনে করে যে বড় বড় শব্দ, অজানা আননোন শব্দগুলি ব্যবহার করলেই মনে হয় আমার প্রেসিটা খুব স্ট্যান্ডার্ড হবে। মোটেও নয়। যে কোনো রাইটিং, তুমি একটা যে রাইটিংটা লিখলে সেটা 10 জন পড়ে বুঝতে পারলো, আর আরেকজন একটা রাইটিং লিখলো সেটা 100 জন পড়ে বুঝতে পারলো, তাহলে কোন রাইটিংটা সবার কাছে বেশি গ্রাহ্য হবে? অবশ্যই যে রাইটিংটা পড়ে 100 জন বুঝতে পারলো সেটা। আশা করি আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছো। তো তাহলে তোমাকে কিন্তু সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। চেষ্টা করবে তুমি সিম্পল সেন্টেন্সে লেখো, কোনো ব্যাপার নেই। তোমাকে যে কমপ্লেক্স সেন্টেন্সে বা নিউজ পেপারে বা বড় বড় হয়তো যে নেটিভ ল্যাঙ্গুয়েজে, ইংলিশদের নেটিভ ল্যাঙ্গুয়েজে যে সমস্ত, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে সমস্ত বইগুলি থাকে সেগুলিতে হয়তো খুব বড় বড় সেন্টেন্সে লেখা থাকে, সে বড় বড় সেন্টেন্স ব্যবহার করতে চাইছো ইমপ্রেস করবার জন্যে, সেই রকম একদম নয়। ডোন্ট ট্রাই টু ইমপ্রেস দ্য এক্সামিনার, ট্রাই টু রাইট authentically, try to write with accuracy, try to write properly, perfectly, এইটা মাথায় রাখবে যে you have to write perfectly, you have to write correctly, you are going to write the passage, you are going to write something perfectly, not to impress the examiner. এক্সামিনার এখানে কিন্তু কখনোই তোমার কাছ থেকে জানতে চায় না যে তুমি কিভাবে তাকে ইমপ্রেস করবে। সবসময় পরীক্ষা মানেই কিন্তু জানতে চাওয়া হয় যে তুমি কতটা সঠিক জানো সেইটা। তুমি খুব বেশি যে কতটা জানো সেইটা জানা নয়, তোমার কাছ থেকে তুমি কতটা সঠিক জানো সেইটাই হচ্ছে মূল বিষয়। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে প্রেসি কিভাবে খুব সুন্দরভাবে লেখা যায়। তো চলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্যাসেজটি, এই প্যাসেজটির আমরা প্রেসি করি। প্রথমে আমি তোমাদেরকে বাংলা অনুবাদটা শিখিয়ে দিই, কীভাবে বাংলা অনুবাদটা হচ্ছে, তাহলে তোমাদের আসল মিনিংটা বুঝতে পারবে। দেখো, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, মানুষই হচ্ছে তার ভাগ্য নির্মাতা। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়ের সঠিক ভাগ করে, অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি, এবং সে তার কর্তব্য বা কাজগুলি সেই অনুপাতে করে, হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, সে নিশ্চিত জীবনে ইমপ্রুভ করবে, মানে উন্নতি করবে। প্রসপার, এটা উন্নতি করা, তো উন্নতি করতে পারে, সফল হতে পারে জীবনে। বাট হি ডাজ আদারওয়াইজ, বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, যদি সে অন্যথা করে, মানে এটা না করে অন্যরকম করে, হি ইজ শিওর টু রিপেন্ট, সে অবশ্যই প্রায়শ্চিত্ত করা, রিপেন্ট মানে অনুশোচনা করা এখানে, হি ইজ শিওর টু রিপেন্ট, সে অবশ্যই অনুশোচনা করবে, ওয়েন ইট ইজ টু লেট, কিন্তু তখন খুবই দেরি হয়ে যাবে। অ্যান্ড হি উইল হ্যাভ টু ড্র্যাগ এ মিজারেবল এক্সিস্টেন্স ফ্রম ডে টু ডে, এবং তাকে কিন্তু একটা অসহনীয় অস্তিত্ব, মানে খুব কষ্টকর অবস্থাটা সারা জীবন দিনের পর দিন বয়ে নিয়ে বেড়াতে হবে। টু কিল টাইম ইজ অ্যাজ কালপেবল অ্যাজ টু কমিট সুইসাইড, সময়কে নষ্ট করাটাও কিন্তু এতটাই নিন্দনীয় ঠিক যতটা আত্মহত্যা করাটা। ফর আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স, ডেইজ অ্যান্ড ইয়ার্স, কারণ আমাদের জীবনটা না শুধুমাত্র কিছু সময়, কিছু দিন, কিছু বছরের সমষ্টি মাত্র, আর কিছুই না। ইয়থ ইজ দ্য সিড টাইম অফ লাইফ, যৌবনকালটাই হচ্ছে জীবনের সবচাইতে আসল সময়। ইন ইয়থ দ্য মাইন্ড ইজ প্লায়েবল অ্যান্ড সফট, যৌবনকালে মানুষের মন থাকে খুব নমনীয় এবং নরম, অ্যান্ড ক্যান বি মোল্ডেড, এবং এটাকে যে কোনো আকার দেওয়া যায়, ইন এনি ফর্ম, যে কোনো আকারে, উই লাইক, যেমনটা আমরা চাইবো। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স, যদি আমরা আমাদের সকালের সময়টা নষ্ট করে ফেলি, অফ লাইফ, আমাদের জীবনের, তাহলে মর্নিং আওয়ার্স অফ লাইফ মানে কি, আমাদের জীবনের সকালের সময়টা কোনটা, ইয়থটা, উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট আফটারওয়ার্ডস, আমাদেরকে কিন্তু পরে অনুশোচনা করতে হতে পারে। তাহলে প্রথমেই কিন্তু দিয়ে দেওয়া আছে, দেখো মেন লাইনটা, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, এখানে কিন্তু ম্যান এবং টাইমের যে প্রপোর্শন সেইটা কিন্তু বলে দেওয়া হচ্ছে, যে কানেকশন সেইটা এই প্রেসিতে বলে দেওয়া হচ্ছে। এই প্যাসেজে মোটামুটি 119 থেকে 120টা ওয়ার্ড আছে, তাহলে আমাকে এর 1/3 লিখতে হবে, মানে 40টা ওয়ার্ডে লিখতে হবে আমাকে। তো প্রথমে, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু রাইট এ প্রেসি ইজ টু গিভ আ সুইটেবল টাইটেল, দ্য রাইট ইউজ অফ টাইম, বা দ্য প্রপার ইউজ অফ টাইম লিখতে পারো।
তাহলে সঠিক মানে সময়ের সঠিক ব্যবহার। এবার প্রথম লাইনটা আমি লিখেছি, দ্য ফেট অফ এ ম্যান ডিপেন্ডস অন হিজ ওন সেলফ। মানুষের জীবনের ভাগ্যটা তার নিজের ওপরেই নির্ভর করে। তুমি যদি লিখতে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, কোনো প্রবলেম ছিল না। তবে বেটার হচ্ছে তুমি যদি জেনে থাকো বা অন্যরকমভাবে লিখতে পারো, আমি বলবো যে নিজের শব্দে লেখাটাই বেটার হবে। এবার দেখো, এবং এই যে আগের প্যাসেজটা বলেছে এইটাই মেন, এইটার সাথে তা সে মানে যৌবনকালের অবস্থাটা বোঝানো হয়েছে আর সময়টাকে ঠিকঠাক করে কাজে লাগানোর কথাটা বলা হয়েছে। এই হচ্ছে মেন আইডিয়া। তাহলে মেন আইডিয়াটা কি এখানে এই প্যাসেজে, যে মানুষই মানুষের ভাগ্য নির্ধারক এবং মানুষকে ঠিকঠাকভাবে সময়টাকে কাজে লাগাতে হবে, এবং সময়টাকে কাজে লাগাতে গেলে মানুষের যৌবনকালটা হচ্ছে পারফেক্ট সময়। এই হচ্ছে প্যাসেজের টোটাল বিষয়। তাহলে দ্য ফেট অফ এ ম্যান ডিপেন্ডস অন হিজ ওন সেলফ, মানুষের জীবন তার নিজের উপরে নির্ভর করে। ইফ হি মেক্স দ্য রাইট ইউজ অফ টাইম ইন ইয়থ, যদি যৌবনকালে সে সঠিক সময়ের ব্যবহারটা করতে পারে, হি উইল সাকসিড ইন লাইফ, সে অবশ্যই জীবনে সফল হবে। আদারওয়াইজ নইলে হি উইল ফেল, সে ব্যর্থ হবে। অ্যান্ড সাফার মিজারিজ ফর দ্য হোল লাইফ, এবং সারা জীবন ধরে কষ্ট ভোগ করতে হবে। এখানটা আমি আর লিখিনি যে টু রিপেন্ট ওয়েন ইট ইজ টু লেট, ইউ উইল হ্যাভ টু ড্র্যাগ এ মিজারেবল এক্সিস্টেন্স ফ্রম ডে টু ডে। এখানে কিন্তু যে ভাবনাটা মানে সারা জীবন কষ্ট পাওয়ার ব্যাপারটা এখানে ইলাবোরেটলি মানে বিস্তৃতভাবে বলে দেওয়া আছে। এখানেও সে একই ব্যাপারটা আমি বলতে চাইছি যে হি উইল ফেল, সে ব্যর্থ হবে। অ্যান্ড উইল সাফার মিজারিজ ফর দ্য হোল লাইফ, এবং সারা জীবন ধরে সে কষ্ট সইবে। বিইং দ্য সিড টাইম অফ লাইফ, জীবনের সবচাইতে আসল সময় হওয়ায় ইয়থ ইজ দ্য পারফেক্ট টাইম টু ইউটিলাইজ, যৌবনকালটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সময় কাজে লাগানোর। তো এইখানটায় মোটামুটি 40 থেকে 45টা ওয়ার্ড আমি ব্যবহার করেছি। তো এই 40টা ওয়ার্ডের ভিতরে তুমি 50-52টা ওয়ার্ড ইজিলি ব্যবহার করতে পারো। তো এই দেখো, প্রথমে আমি টাইটেল দিয়েছি, তারপরে প্রেসিটা দিয়েছি। তো এইভাবে প্রেসি লিখলে আমার মনে হয় তোমাদের কোনো রকম সমস্যা হবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলে, বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। আর দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমাকে প্র্যাকটিস করতে হবে। ইংলিশের কোনো রাইটিং কম্পোজিশন কেউ যদি বলে থাকে যে আমি জাস্ট 1 মাসে সব কিছু ঠিক করে দেবো, সেটা একদম ভুল ধারণা। হ্যাঁ, 1 মাসে হবে, তোমাকে সব কিছু বদলে দিয়ে মানে সব কিছু পরিবর্তন করে সেই রাইটিংটা নিয়ে পড়ে থাকতে হবে, তবেই তুমি লুসিডস এবং ফ্লুয়েন্ট হতে পারবে। কিন্তু সেটা তো সম্ভব না, তোমাকে অন্য সাবজেক্টগুলিও প্যারালালি পড়তে হবে। তাই এটা তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। মোটামুটি 1-2 করে প্র্যাকটিস করতে করতে তোমার ভিতরে একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে, সেখান থেকে তুমি প্রেসিটা আরাম করে অনায়াসে সাবলীলভাবে লিখতে পারবে, খুব সিম্পল এবং লুসিড ল্যাঙ্গুয়েজে। আমি যে প্রেসিতে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছি সেটাও খুব লুসিড সিম্পল। তো এই ছিল আজকের জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।